তাহলে ওয়েদার হচ্ছে ফিউ আওয়ারের মধ্যে এটা চেঞ্জ হইতে পারে, আর ক্লাইমেটটা চেঞ্জ হইতে সময় লাগে 100,000 ইভেন মিলিয়নস ইয়ার্স টু চেঞ্জ। ঠিক আছে, তাহলে উপরের ছবিটা দেখা যাচ্ছে এভরিডে রেইনি, সানি, উইন্ড, তারপরে উইন্টার, এগুলো বোঝাচ্ছে। আর নিচের ছবিটা দেখাচ্ছে টেম্পারেচারের একটা বছরের যে চেঞ্জ সেটার অ্যাভারেজটাই হচ্ছে তোমার ক্লাইমেট। ওকে, আর একটা আমরা পড়তেছিলাম যে ক্লাইমেট চেঞ্জের কারণ কি কি, গ্রিন হাউস ইফেক্টস, হিউম্যান ইফেক্টস। গ্রিন হাউস ইফেক্টস এর ভিতর আমরা এই ছবিটা যদি দেখি তাহলে ভালো মতো বুঝবো। দেখো যে সানলাইটটা আসতেছে সেটা আমাদের ল্যান্ডে পুরোপুরি অ্যাবজর্ব হয় না, যা কিছু রিফ্লেক্ট হয়ে যায়। একটা হচ্ছে সোলার রেডিয়েশন রিচেস দ্য আর্থস অ্যাটমসফিয়ার, সাম অফ দিস রিফ্লেক্ট ব্যাক ইনটু দ্য স্পেস। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কি রেস্ট অফ দ্য সানস এনার্জি ইজ অ্যাবজর্বড বাই দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ওশেন হিটিং দ্য আর্থ। তাহলে এই সানের এনার্জি ল্যান্ডও অ্যাবজর্ব করে, সি ওয়াটারের অ্যাবজর্ব করে, আর কিছু কিছু রিফ্লেক্ট হয়ে যায়। হিট রেডিয়েটস ফ্রম আর্থ টুয়ার্ড স্পেস, এটা পুরোটাই চলে যাচ্ছে কোন দিক দিয়ে দেখো, এটা আর্থ আর এটা দেখো স্পেস। স্পেসে এগুলো কি কিছু গ্যাসেস আছে যেটা আমরা বলতেছিলাম ওজোন স্তর। ঠিক আছে, এই যে ফাঁকা যেগুলো জায়গা দিয়ে পুরোপুরি রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, আর যেখানে ঘন থাকতেছে সেই জায়গায় রিফ্লেক্ট কম হচ্ছে। তারপর 4 নম্বর বলছে কিভাবে some of this heat is trapped by greenhouse gases। এই যে এই স্তরে আছে গ্রিনহাউস গ্যাসেস in the atmosphere keeping the earth warm enough to sustain life। লাইফটাকে সাস্টেইন করার জন্য কিছু গ্যাসেস আছে যা গ্রিনহাউস গ্যাস, যেগুলো আমাদের আর্থকে ওয়ার্ম রাখে। হিউম্যান অ্যাক্টিভিটিস such as burning fossil fuel, agriculture and land clearing are increasing the amount of greenhouse gases released into the atmosphere। এই যে দেখো ইন্ডাস্ট্রি থেকে কিছু গ্যাস এখানে জমা হয়ে এই জায়গা থেকে দেখো সান কোনো হিট বের হয়ে যেতে পারতেছে না, দিলেও অল্প পরিমাণে যাচ্ছে। This is the trapping extra heat and causing the earth temperature to rise। ঠিক আছে, এই কারণে বেশি পরিমাণে হিট বাড়ছে। ওকে, এটা তোমাদের বোঝার জন্য আর একটা ছবি দেখলে আমরা বুঝতে পারবো। এই দেখো ক্লাউডি যেগুলো সেখানেও কিন্তু রিফ্লেক্টটা কম হচ্ছে, বের হয়ে আসছে, পৃথিবীতে আসতে পারছে না হিট, আবার যে হিটটা আছে সেটা আবার দেখো রিফ্লেক্ট হচ্ছে পৃথিবীর ভিতরে। ক্লাউডিও একটা ফ্যাক্টর যেটা রিফ্লেক্ট সানলাইট এনার্জি বা সানলাইটের হিটটা চলে যেতে পারে না। তাহলে গ্রিনহাউস গ্যাসের ভিতর আমরা একটা দেখি কি কি গ্যাস আছে। দেখো ওয়াটার ভ্যাপার যেটা যে ক্লাউডি ওয়াটার ভ্যাপার, নাইট্রাস অক্সাইড, ওজোন গ্যাস সিএফসি অ্যাটমসফিয়ারে জমা থাকে। ওকে, তাহলে আমরা ফিরে আসি আমাদের পড়াতে। এখানকার এই ছবির কথা বলছিলাম, সি লেভেল রাইজ। সি লেভেল রাইজ আমরা পড়তেছিলাম দুই ভাবে বৃদ্ধি পেতে পারে। স্ট্যাটিক সি লেভেল হচ্ছে পুরাটাই
দেখো এটা হচ্ছে সি সারফেস, এটা হচ্ছে ওয়াটার। আমাদের যে ওয়াটার বডি আছে সাগরে, সেই সি ওয়াটার। আর এটুকু হচ্ছে সেডিমেন্ট, ওয়াটারের নিচে যে সেডিমেন্ট জমা হয় সেইটা। আর এই যে অরেঞ্জ কালারের যে লেয়ারটা, এইটা হচ্ছে তোমার ল্যান্ড। এই ল্যান্ডটা কি হইতে পারে, ল্যান্ড প্লেটটা সাবসিডেন্স নিচের দিকে নেমে যেতে পারে বা আপলিফট হইতে পারে, যেটা আমাদের ভূমিকম্পের সময় হয়ে থাকে। কিছু ল্যান্ড সরে যায়, ল্যান্ড প্লেট, যার কারণে ভূমিকম্প হয়। সো এইটা যদি আপ হয়ে যায়, তার মানে সি লেভেলটাও বেড়ে যাবে, ওয়াটারের স্তরটা বেড়ে যাবে। যদি নিচে নেমে যায়, তাহলে সি লেভেলটা নিচে নেমে যাবে। এই যে ওয়াটার লেভেলটুকু, এইটুকুকে বলা হয় কি সি লেভেল রাইজ। যখন রিলেটিভ সি লেভেল রাইজ সেডিমেন্ট সহ, রিলেটিভ সি লেভেল রাইজ হচ্ছে সেডিমেন্ট সহ, আর পুরোটা হচ্ছে তোমার স্ট্যাটিক সি লেভেল রাইজ। আমরা এখানে সি লেভেল রাইজ পড়ছি কি, দ্য ভলিউম অফ ওয়াটার ইন দ্য ওয়াশেন অ্যান্ড দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য ল্যান্ড সারফেস, সেটা হচ্ছে তোমার স্ট্যাটিক সি লেভেল রাইজ, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরোটার যে চেঞ্জ হবে সেটা হচ্ছে স্ট্যাটিক। আর যখন শুধু সেডিমেন্ট পড়ে, সেডিমেন্ট যত বাড়বে সি লেভেলটাও বেড়ে যাবে, সেটা তোমার রিলেটিভ সি লেভেল রাইজ। ভার্টিক্যাল ল্যান্ড ডিসপ্লেসমেন্ট is referred to relative sea level rise, আর স্ট্যাটিক হচ্ছে তোমার স্টোরি রেজাল্ট ফ্রম বোথ ওয়াটারের এবং ডিসপ্লেসমেন্ট, দুইটা মিলায়। এটা বোঝার জন্য ছবি আর কি। আর একটা বলতেছিলাম কিসের ছবি, এটা গ্লোবাল অ্যাভারেজ সি লেভেল রাইজ, এই ছবির কথা বলছিলাম। এটা 2000 সাল থেকে দেখানো হয়েছে সি লেভেল রাইজটা কিভাবে বাড়তেছে। আর কিছুই না। 2000 সাল। ম্যাম SRES এর ফুল মিনিংটা কি? কোনটা ম্যাডাম এই যে পিকচারে যে দেখাচ্ছে SRES, এই যে হ্যাঁ সিনারিওস। ওকে, 6 সিরিজ সিনারিওস। তোমার এখানে দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6 সিরিজ সিনারিওস। 6টাই এখানে লেখা আছে। Bars show the range in 21st produced by several models. এগুলো হচ্ছে মডেল। মডেলের মাধ্যমে দেখা গেছে কিভাবে ওয়াটারটা বৃদ্ধি হয়ে যাচ্ছে, এটা মডেলের নাম। আমরা এগুলো পড়েছি। আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ ম্যাম, বলো। ল্যান্ড সাবসিডেন্স আর শ্যালো সাবসিডেন্স, এই দুইটা একটু যদি একটু বুঝাই দিতেন। শ্যালো কোন জায়গাটা? সাবসিডেন্স। জি ম্যাম, ওকে, দুইটা সাবসিডেন্স। সাবসিডেন্স হচ্ছে হ্যাঁ, সাবসিডেন্স হচ্ছে দেবে যাওয়া, এর অর্থ। আর একটা আছে তোমার এই যেখানে ছবিতে আছে সাবসিডেন্স, এই যে তোমার হচ্ছে ওয়াটারের যে ওয়াটার কি ল্যান্ডের যে প্লেটটা, এই প্লেটটা হইতে পারে সাবসিডেন্স মানে দেবে যাবে অথবা আপলিফট হবে, এই কথাটা বলা আছে এখানে। সাবসিডেন্স বলা আছে কোথায় যেন,
ল্যান্ড ডিসপ্লেসমেন্ট যেটাকে বলা হচ্ছে, এই ডিসপ্লেসমেন্ট কখনো হইতে পারে উপর দিকে, কখনো নিচের দিকে, সাবসিডেন্স অর অ্যাক্রিশন। ওকে, তারপরে আসি আমরা এই যে আমাদের ইফেক্টটা, আমাদের সি লেভেল রাইজ বা টেম্পারেচার ইনক্রিজের ফলে কি ইফেক্ট করতেছে। একটা ফিশের ক্ষেত্রে আমরা যদি উদাহরণ হিসাবে দেখি, হ্যাঁ, ফিশের ক্ষেত্রে যদি দেখি তাহলে মনে থাকবে স্যামনের লাইফ সাইকেলে আমরা বলছিলাম যে কি কি চেঞ্জ হতে পারে, মাইগ্রেটরি প্যাটার্নের উপর ইফেক্ট করতে পারে, গ্রোথ, রিপ্রোডাকশন, তাই না? এগুলো হচ্ছে ইফেক্ট। কার ইফেক্ট? আমরা জানি ক্লাইমেট চেঞ্জের ফলে কি হয়েছে, টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, সি লেভেল রাইজ পাচ্ছে। এর ফলে আমাদের ঈশ্বরীর যে ইকোসিস্টেম তার উপর কি ইফেক্ট করতেছে সেগুলো। সেইগুলোর ভিতর একটা আমরা যদি ফিশ স্পেসিস দেখি, সেটা হচ্ছে স্যামন। স্যামন হচ্ছে মাইগ্রেটরি স্পেসিস, লাইক আমাদের ইলিশ, ঠিক আছে? স্যামন কি আমাদের দেশে পাওয়া যায়? পাওয়া যায় না। এটা হচ্ছে কোল্ড ওয়াটারের, ইউরোপ কান্ট্রি বা আদার্স। তাহলে আমরা যদি দেখি স্যামনের লাইফ সাইকেল আর হচ্ছে তোমার ইলিশ কি করে, ফ্রেশ ওয়াটার থেকে মেরিনে যায়, মেরিন থেকে ফ্রেশে আসে। স্যামনও সেই রকম, এরাও হচ্ছে ফ্রেশ ওয়াটার থেকে সল্ট ওয়াটারে যায়, সল্ট ওয়াটার থেকে ফ্রেশ ওয়াটারে আসে। এখানে দেখো সল্ট ওয়াটার হচ্ছে ডার্ক কালো, আর হচ্ছে ফ্রেশ ওয়াটারটা দেখা হচ্ছে অ্যাশ কালার, লাইট কালার। তার মানে তার লাইফ সাইকেলের দেখো এগ থেকে তোমার এর লার্ভি, তারপরে জুভেনাইল পর্যন্ত তোমার ফ্রেশ ওয়াটারে, তারপরে যায় হচ্ছে তোমার সল্ট ওয়াটারে কি করার জন্য, স্পনিং এর জন্য। আমাদের ঠিক কার মতো, ইলিশের অপোজিট নাকি? ইলিশে আমাদের কি আসে, স্পন করার জন্য ফ্রেশ ওয়াটারে আসে, তারপর জুভেনাইল হয়ে চলে যায় কোথায়, মেরিনে চলে যায়। মেরিনে যখন ম্যাচিউর হয়ে যায়, ম্যাচিউর হওয়ার পরে আমাদের এগ দিতে আসে। সেম ইলিশও তোমার এগ রিলিজ করে কোথায়, ফ্রেশ ওয়াটারে। ফ্রেশ ওয়াটারে সে স্পনিং করে আর বড় হয় কোথায়, মেরিনে। অর্থাৎ তোমার ইলিশের সাথে সেম লাইফ সাইকেল। সো আমাদের ঈশ্বরী যে টেম্পারেচার এবং সি লেভেল রাইজ হচ্ছে, এর ফলে এর লাইফ সাইকেলের কি ব্যাঘাত ঘটতেছে। প্রথমে দেখি এই যে লাল কালারের বক্সগুলো, এগুলো হচ্ছে তোমার ইফেক্ট, কি ইফেক্ট করতেছে। আর কালো কালারের এটা হচ্ছে এদের লাইফ সাইকেল। আচ্ছা, আগে আমরা লাইফ সাইকেলটাই দেখে নেই। এখানে কি আছে, এগ ইন দ্য স্ট্রিম গ্রাভেল হ্যাচ ইন 1 to 3 month। স্পনিং করার ফলে স্ট্রিমে এদের হ্যাচ হয়, হওয়ার পর যে শেপটা আসে, এই শেপটাকে বলা হয় অ্যালিভিয়েন্স, ঠিক আছে? তাহলে স্যামনের এই শেপটাকে বলা হচ্ছে কি, হ্যাচ হওয়ার পরে যে লার্ভিটা, সেটাকে অ্যালিভিয়েন্স বলা হয়। 1 থেকে 5 মাস গ্রাভেলে থাকে, এই স্ট্রিম গ্রাভেল। তারপরে ফ্রাই ইমার্জ ইন স্প্রিং অর সামার। তাহলে ফ্রাইগুলো স্প্রিং অথবা সামারে তোমার ইমার্জ করে। তারপর আছে কি দেখো, জুভেনাইল ফিশ ইন ফ্রেশ ওয়াটার এ ফিউ ডেজ টু 4 years। তাহলে জুভেনাইলটা ফ্রেশ ওয়াটারে কতদিন থাকতেছে, ফিউ ডেজ থেকে 4 বছর, ডিপেন্ডিং অন স্পেসিস অ্যান্ড লোকালিটি, ঠিক আছে, জুভেনাইল। তারপরে বলা হচ্ছে দেখো, এই জুভেনাইলটা যেহেতু এর পরের স্টেপে তারা মেরিনে যাবে, এই জন্য তাদের বডির কিছু শেপ, বডির কিছু চেঞ্জ নিয়ে আসে,
যেহেতু ফ্রেশ ওয়াটার থেকে সল্ট ওয়াটারে যাবে, সল্ট ওয়াটারে যাইতে গেলে তার কিছু অ্যাডাপ্টেশনের দরকার হয়। এই অ্যাডাপ্টেশন করতে তার বডির যে চেঞ্জ নিয়ে আসে সেটাকে বলা হয় স্মল্ট। ঠিক আছে, স্মল্ট হচ্ছে কি বডির যে শেপ চেঞ্জ করে সেটাই। স্মল্ট মাইগ্রেশন টু ওশেন ইউজুয়ালি অ্যাজ স্প্রিং অর আর্লি সামার। আর্লি সামারে একটু টেম্পারেচার কিন্তু কম থাকে। সো স্প্রিং আর আর্লি সামারে তারা এই যে বডি শেপ চেঞ্জ করার পরে যে জুভেনাইলটা হয় সেটা মাইগ্রেট করে তোমার সিতে। এই দেখো, ফিশ স্পেন্ড 1 to 4 years in the ওয়াশেন। এই ওয়াশেনে তারা ম্যাচুর হয়ে যাবে, বড় হবে। তারপর এখানে বলছে টাইমিং of migration to spawning grounds depends on species and race। তাহলে এখানে তারা ম্যাচুর হওয়ার পরে এখান থেকে বড় হয়ে মাইগ্রেট করবে আবার ফ্রেশ ওয়াটারে। ঠিক আছে, এটা তাদের লাইফ সাইকেল। এই লাইফ সাইকেলের উপর তাদের কি আঘাত করতেছে আমরা একটু দেখি। প্রথমেই আছে হায়ার স্ট্রিম টেম্পারেচার কুড প্রেজেন্ট থার্মাল barriers to migration and spawning, especially during the summer। তাহলে আমরা দেখলাম ফ্রেশ ওয়াটারের যদি টেম্পারেচার হাই হয়ে যায় তখন তারা এটা ব্যারিয়ার, তারা যে ফ্রেশ ওয়াটারে মুভ করবে এটা তাদের থার্মাল ব্যারিয়ার হিসাবে ইফেক্ট করতেছে কিসে, মাইগ্রেশনে, স্পনিং এ। তারপরে যদিও এগ দিয়েছে সেখানে কি সমস্যা হতে পারে, ইনক্রিজড ফল অথবা উইন্টার এবং ফল যদি ইনক্রিজ করে তাহলে ফ্লাডিং কুড লিড টু মোর নেস্ট স্কোরিং ইভেন্টস। ঠিক আছে, এই নেস্ট গুলোকে ফ্লাডেড হয়ে যাবে যদি তোমার এই উইন্টারের সময়টা বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে উইন্টারে অথবা ফলে যদি ফ্লাডিংটা ইনক্রিজ করে তাহলে এটা অবশ্যই কি ভেসে চলে যাবে, যেটা ফ্লাডিং আমাদের এখন হচ্ছে। তাহলে ওয়াটারে যদি এগুলো থাকে সেটা কি হবে, ওই এগের নেস্টটা পুরোটা ভেসে চলে যাবে। সেটাই বলা হচ্ছে উইন্টার এবং ফলে যদি ফ্লাডিংটা ইনক্রিজ করে তাহলে নেস্ট স্কোরিং ইভেন্টস। তারপরে বলছে দেখো এখানে আমাদের অ্যালিভিয়েন্ট আছে স্ট্রিমে 1 to 5 মান্থ এরা এখানে থাকে। সেখানে কি সমস্যা হবে, হায়ার সামার স্ট্রিম টেম্পারেচার অ্যান্ড লোয়ার সামার স্ট্রিম ফ্লোজ কুড ইনডেঞ্জার ফ্রাই। যে ফ্রাইগুলো হইলো এই টেম্পারেচারের কারণে স্টিমের সামারের টেম্পারেচারের বৃদ্ধি বা লো হওয়ার কারণে এদের অনেকে সার্ভাইভ করতে পারবে না, সেটাই বলা হচ্ছে ইনডেঞ্জার। তারপরে আসো মোল্টেড মাইগ্রেশন। স্মল্ট মাইগ্রেশন অর্থাৎ তাদের বডি শেপ চেঞ্জ করার ফলে তারা এখান থেকে যে মুভ করবে সেক্ষেত্রে কি হচ্ছে, তারা আর্লি সামারে কিন্তু তারা মুভ করতেছে। কিন্তু এখানে যদি স্প্রিং snow melt could make it difficult for small to migrate toward the ocean। তাহলে আর্লিয়ার স্প্রিং স্নো মেল্ট অর্থাৎ আমরা জানি স্প্রিং এর টেম্পারেচার খুব কম থাকে, তাই না? আমরা টেম্পারেচার ইনক্রিজ করার ফলে স্প্রিং এ যে আইস গুলো আছে আইসগুলো মেল্টিং হয়ে গেলে তখন কি হবে, সেটাই বলছে স্নো মেল্টের ফলে তাদের মুভমেন্টটা ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা হচ্ছে তাদের লাইফ সাইকেলের সি লেভেল রাইসের ফলে কি ডিফিকাল্ট হইতে পারে তাদের হিস্টোরিতে, হ্যাবিটেটে। ওকে, এখন আসি আমরা আদার্স ফ্যাক্টর কি হইতে পারে। ম্যাম, স্নো মেল্টের জন্য ওদের মুভমেন্টে প্রবলেম কেন হয়? তোমার এখানে বলছে দেখো মাইগ্রেশন, তোমার যে ওয়াটার লেভেল থাকবে
সেই ওয়াটার লেভেল থেকে যখন তার হচ্ছে স্নো মেল্টেড হবে, ও তো মেরিনে যাবে, তাই না, সল্ট এরিয়াতে যাবে। স্প্রিং এ যদি স্নো মেল্ট হয়ে যায়, তার মানে তার ফ্রেশ ওয়াটার অ্যাড হয়ে যাচ্ছে। ফ্রেশ ওয়াটার অ্যাড হয়ে যাওয়ার ফলে তাদের মুভমেন্ট, ডিফিকাল্ট মাইগ্রেশন, তোমার ওয়াটার লেভেলটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কিন্তু তখন তার তার হচ্ছে সল্টে যাওয়ার কথা, সেখানে সল্ট ওয়াটারে যাওয়ার কথা, সেখানে ফ্রেশ ওয়াটারই হয়ে যাচ্ছে। স্নো মেল্ট হওয়া মানে হচ্ছে তোমার ফ্রেশ ওয়াটার অ্যাড হওয়া, ওয়াটার লেভেলটা বৃদ্ধি পাওয়া, যে ওয়াটার লেভেলটা থাকতো তার চাইতে বৃদ্ধি পাবে। আমাদের নর্মাল নদী থেকে, নদীর চাইতে যদি পানি আরো বেশি হয়, তখন কি কষ্ট বেশি হয় না? যখন ফ্লাডেড হয়ে যায় বা হচ্ছে ওয়াটারের পরিমাণ বৃদ্ধি পায়, তখন এক অবস্থা হয়, আর যখন নর্মাল থাকে তখন আর এক অবস্থা। ওকে, এখন আসি চেঞ্জেস ইন স্ট্রং ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, যেহেতু আমরা জানি চেঞ্জ হয়ে গেছে, ওয়েদার ওয়ার্মিং হয়ে গেছে, সেক্ষেত্রে স্ট্রং ফ্রিকোয়েন্সি, এগুলো ফ্রিকোয়েন্সি এবং ইন্টেন্সিটি বৃদ্ধি পায়। এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি বাস্তব অবস্থানে। Increasing warming of surface water of the ocean suggests that there may be an increase in the frequency of tropical cyclones, hurricanes, but there has been much uncertainty in such prediction. Sea surface temperature, যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে তখন সি সারফেসের টেম্পারেচারও বৃদ্ধি পাবে। In the tropics, increase by about 1 degree Celsius. Already reported হচ্ছে 1 degree Celsius সি সারফেসের টেম্পারেচার ইনক্রিজ করেছে। Total hurricane intensity or power increased by about 80%. This increase in the intensity was due both to more powerful storm and to an increased duration of this storm. তাহলে 80% তার পাওয়ার যদি বেড়ে যায়, একটা হচ্ছে স্টর্ম বলো বা হারিকেন বলো, এগুলো নে, তাহলে তার ক্ষতির পরিমাণ বেশি হবে এবং এর অবস্থানটা লং টাইম, যদি ডিউরেশনটাও বৃদ্ধি পায়, তাহলে হিস্টোরিক এরিয়াতে, যে এরিয়াতেই যাক, আমাদের কিছুদিন আগে একটা গেছে ইন্ডিয়া সহ বাংলাদেশ সহ একটা ঘূর্ণিঝড়, যেটার লংজিভিটি কিন্তু অনেক সময় ছিল। তাহলে ইন্টেন্সিটি বাড়তেছে প্লাস তার শক্তিও বাড়তেছে, ডিউরেশনও বাড়তেছে, এতে ক্ষতি আমাদের ওয়েদারের হচ্ছে প্লাস মানুষেরও হচ্ছে। তারপর আরেকজন সায়েন্টিস্ট রিপোর্ট করছে an increase in number of category 4 to 5 storms over the past several decades. It has been argued increased storm intensity, strength and duration are not linked to climate change but are due to the decadal cycles in tropical storm activity. তারপরে বলছে intensification of hurricanes is due to climate change or is part of decades long cycle. তারপর আসো fresh water input, sediment transport and nutrient delivery. যেহেতু ফ্রেশ ওয়াটার ইনপুটটা কই থেকে আসে, রিভার থেকে, যখন প্রিসিপিটেশনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, ফ্রেশ ওয়াটার ফ্লো টু দ্য কোস্টাল জোন, সেটাও চেঞ্জ হয়ে যাবে। IPCC climate model predict that, এর আগে আমরা ছবিগুলো দেখলাম 6টা মডেল, predict that precipitation will increase in the moist tropics close to the equator. ইকুয়েটর কোথায়? এই দেখো, ইকুয়েটর হচ্ছে এই মাঝখানের যে বরাবর, এটা কি ট্রপিক্যাল এরিয়া। তারপরে আছে কি, তোমরা ম্যাপটা ভালো করে পড়ে নিবা, দেখে নিবা কোন এরিয়াতে কি বুঝাচ্ছে। এটা দুই সাইড পোলার জোন। তাহলে আমাদের ইকুয়েটর ক্লোজ, আর ইকুয়েটরের দুই সাইড আছে কি ট্রপিক্স।
সাবট্রপিক্স তার দুই সাইডে আছে, and mid latitude and increase at higher levels. তাহলে these changes in precipitation will lead to change in freshwater runoff. Changes in precipitation are strongly site-specific and highly variable. তাহলে আমরা এই ম্যাপে কি কি দেখবো? ইকুয়েটর আছে মাঝখান দিয়ে, তার দুই পাশে কি আছে? ট্রপিক্যাল, তার দুই পাশে সাবট্রপিক্যাল। ওকে, তাহলে স্পেসিফিক এন্ড হাইলি ভেরিয়েবল। তাহলে এই যে প্লেসের উপর ডিপেন্ড করেও কিন্তু চেঞ্জ আসতেছে। কি চেঞ্জ আসতেছে দেখো, Mediterranean and Mid East, Southern Africa, large of part of Australia, much of the US Southeast and Northeast Mexico will experience much lower freshwater runoff. তাহলে freshwater runoff কোথাও বেশি হতে পারে, কোথাও কম হতে পারে, এটা হচ্ছে প্লেসের উপর ডিপেন্ড করতেছে। There is uncertainty in this prediction. There is no doubt that they will impact estuarine ecosystem. So, কম হোক আর বেশি হোক, এটা আমাদের estuarine ইকোসিস্টেমের উপর ইফেক্ট ফেলছে, ডিক্রিজ করুক আর ইনক্রিজ করুক in a sediment and nutrient input to estuaries. So, এখান থেকে আমরা দেখতে পেলাম এই ইফেক্টটা estuaryর উপর পড়ছে। তারপর বলছে দেখো, the degree to which this alteration in supply are affected depend on both the degree to which human control the flow of water to the coast and our management of the land and water. An increasing example of the complexity of this issue is the Mississippi River and Delta. তাহলে এখন আমরা যদি দেখি ফ্রেশ ওয়াটার ইনপুট অন কোস্টাল ইকোসিস্টেম, অবশ্যই ফ্রেশ ওয়াটার ইনপুটটা অর্থাৎ রিভার থেকে যে ওয়াটার বা ইনপুট বলতে অনেক কিছু হতে পারে। ফ্রেশ ওয়াটার থেকে ওয়াটারও আসতে পারে, সেডিমেন্টও আসতে পারে, নিউট্রিয়েন্টও আসতে পারে। তাহলে এই ইনপুটটা আমার ইকোসিস্টেম, কোস্টাল ওয়াটার ইকোসিস্টেমে যখন বেশি পরিমাণ আসবে, হয়তো বা নেগেটিভ ইফেক্ট করতে পারে, কিছু পজিটিভ ইফেক্ট হইতে পারে। তাহলে বেনিফিট কি হইতে পারে আমাদের ফ্রেশ ওয়াটার ইনপুট যখন আসবে, বেনিফিট কি কি হতে পারে দেখি। স্টিমুলেটিং ভার্টিক্যাল সয়েল accretion have already been highlighted. Soil accretion হতে পারে। An additional benefit is increased fisheries production in coastal system. This result because the nutrient in fresh water flowing into estuaries stimulated primary production. তাহলে আমরা দেখলাম কি বেনিফিটটা হতে পারে, সয়েল অ্যাক্রিয়েশন এবং নিউট্রিয়েন্ট এসে প্রাইমারি প্রোডাকশনটা ইনক্রিজ করতেছে estuaryতে, which in turn increase the energy available for organism that fish forage on. And negative impact কি হচ্ছে associated with an increase in freshwater runoff to coastal ecosystem is an excessive increase in nutrients. তার মানে নিউট্রিয়েন্ট এক্সেস পরিমাণ হইলে আমরা জানি ইউট্রোফিকেশন হয়, তারপরে বিভিন্ন গ্যাস তৈরি হবে ডিকম্পোজিশনের ফলে। তাহলে এক্সেসিভ ইনক্রিজ করতেছে নিউট্রিয়েন্ট, এটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। There is already consideration evidence in agriculture runoff and sewage wastewater from human activity in tributary watershed is dramatically may cause many coastal ecosystem in the Gulf of Mexico and elsewhere. তারপরে এখানে আছে তোমার কি বলছে, অ্যালগাল ব্লুম এবং লো অক্সিজেন ইন বটম ওয়াটার কিল ফিশ অ্যান্ড শেল ফিশ
যখন এক্সেস পরিমাণ নিউট্রিন যাচ্ছে, ঠিক আছে। তারপর বলছে কি এগুলো কোথায় দেখা গেছে, চেসাপেক বে, ডেড সি, এগুলোতে বেশি পরিমাণে নিউট্রিন যাওয়ার ফলে নেগেটিভ ইফেক্ট হয়ে গেছে কি লো অক্সিজেন হয়ে গেছে। ল্যাক অফ অক্সিজেন হইলে hypoxia does not typically reduce fisheries in coastal ecosystem. তারপরে আছে দেখো কি বলছে, নাম্বার অফ ম্যানেজমেন্ট, তখন কি ম্যানেজমেন্ট নিতে হবে, মেড টু রিডিউস হাই নিউট্রিন লোডিং টু স্টর্মস অ্যান্ড কোস্টাল ওয়াটার। ফর এক্সাম্পল, মিসিসিপি রিভার রিকমেন্ডেড চেঞ্জেস ইন ফার্মিং প্র্যাকটিস, buffer strips along stream. তারপর বলছে ইউজ অফ ওয়েটল্যান্ড টু ইমপ্রুভ ওয়াটার কোয়ালিটি অ্যান্ড রিডাকশন অফ নাইট্রেট ইন রিভার ওয়াটার বাই ডাইভারশনস ইনটু রাইপেরিয়ান ইকোসিস্টেমস অ্যান্ড দ্য মিসিসিপি ডেল্টা। ওকে, এখানে কিছু কিছু কথা আছে। কি বলছে, কি রিকমেন্ড করছে, এই নিউট্রিন গুলো রিডিউস করার জন্য ফার্মিং প্র্যাকটিস চেঞ্জ করতে বলছে। বাফার স্ট্রিপ অ্যালং দ্য স্ট্রিম, রিভারের সাইড দিয়ে কি বলতে বলছে, আচ্ছা ছবি আছে দেখো, এই দেখো রিভারের সাইড দিয়ে আমাদের আদার্স প্রোডাকশন করতে হবে। এই দেখো স্ট্রিম যাচ্ছে, স্ট্রিমের চারপাশে আমাদের রাইপেরিন করতে হবে। ওকে, তারপর কি বলছে, দ্য ইনক্রিজ রান অফ মে অলসো লিড টু প্রবলেম উইথ টক্সিক পলিউশন। আমরা জানি পলিউটেন্ট গুলো রান অফ হয়ে আসতে পারে, টক্সিক রান অফ পলিউটেন্ট গুলো ল্যান্ড থেকে ঈশ্বরীতে এসে পড়তে পারে। তার মধ্যে হেভি মেটাল থাকতে পারে, অর্গানিক কেমিক্যালস থাকতে পারে। এই কেমিক্যাল গুলো রান অফ হয়ে আসতে পারে হাই লেভেলে তোমার এই ওয়াটার বডিতে, ঈশ্বরীতে। তাহলে এটা একটা কনসার্ন। ডাইভারশন ক্যারি আউট টু রিস্টোর কোস্টাল ওয়েটল্যান্ডস উইল লিড টু algal blooms because of the added nutrients and that they will add pollutants. জানি আমরা পলিউটেন্ট গুলো এসে আমাদের ফিশের সঙ্গে, ফিশ ওগুলো অ্যাবজর্ব করে নিবে, তখন ফিশ থেকে হিউম্যানে এটা যে অর্গানিজম গুলো এগুলো অ্যাবজর্ব থাকবে, তাদের বডিতে পলিউটেন্ট গুলো, হেভি মেটাল গুলো থাকবে, এবং হিউম্যান যখন এটা খাবে তখন সেটা হিউম্যানের বডিতে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে অন দ্য আদার হ্যান্ড বলছে, এটা আমরা এতক্ষণ দেখলাম ইনপুট যখন বেশি হয়। আচ্ছা, এখন ইনপুট যদি ডিক্রিজ করে তখন কি হবে, লিড টু লেস অ্যাক্রিশন, লয়ার প্রোডাক্টিভিটি অ্যান্ড সল্ট ওয়াটার ইনট্রুশন। ফ্রেশ ওয়াটার যদি কম আসে তাহলে সি ওয়াটারটা বেশি পরিমাণে থাকতেছে। সি ওয়াটার যখন আমার ল্যান্ডের ভিতরে প্রবেশ করবে, ল্যান্ডটা কি হবে, সল্টেড হয়ে যাবে, ওখানকার প্রোডাকশন তখন রিডিউস পেয়ে যাবে, তাই না? সেগুলো বলছে ওকে, fresh water input into the coastal water reduce the level of number of stressor, for example reduce salinity, mineral sedimentation, তারপর directly stimulated activation, iron precipitation, precipitated sulfide, nutrient stimulate ground productivity, organic soil formation. So freshwater input is a way to deal the sea level rise. আরেকটা আমরা দেখছিলাম সি লেভেল রাইজটাকে কিন্তু মিনিমাইজ করতে পারে, যখন ফ্রেশ ওয়াটার সেডিমেন্টে সেই অ্যাক্টিভেশনটা যদি সেম লেভেলে হয় তাহলে ওয়েটল্যান্ড লস হয় না। সুন্দর অনেক কথা আছে, তোমরা পড়ো। কোস্টাল ফিশ অ্যান্ড ফিশারিজ, কোস্টালের যে আমাদের ওয়াটার বডি, সেখানে ফিশ এবং ফিশারিজ yield and high nutrient load, freshwater input, shallow depth, large area of tidal mixing, coastal vegetated area,
surface of lake or estuarine systems and resulting high primary productivities that are the typical of estuaries. এগুলো হচ্ছে estuary একটা ইকোসিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স যা এই ক্লাইমেট চেঞ্জের ফলে ফিশারিজ তোমার প্রোডাকশন কি বলছে ফিশারিজ ইল্ড আর বেসড অন estuarine or estuarine dependent species. কিছু কান্ট্রি আছে যাদের চারপাশ দিয়ে ইস্টোরি আছে, ঠিক আছে, এরা কিন্তু ইস্টোরির উপরেই ডিপেন্ডেন্ট হয়ে যায় ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে। আমাদের যেমন কালচারের পরিমাণ বেশি, কিন্তু সি শুধু এক সাইডে, দেশের এক সাইডে, এই সি এক সাইডে থাকার কারণে ইস্টোরিও একদিকে। সো প্রোডাকশন আমাদের আমরা জানি অ্যাকোয়াকালচারের প্রোডাকশন তৃতীয় বা চতুর্থ হয়েছে, কিন্তু মেরিনের প্রোডাকশন আমাদের কম। কিন্তু যে দেশগুলোর চারপাশ দিয়ে সাগর থাকে, তার মানে চারপাশ দিয়ে সাগর থাকা মানে ল্যান্ডের চারপাশ দিয়ে ইস্টোরি আছে, তারা 50% ফিশারি ইল্ড কই থেকে আসে, ইস্টোরি থাকে। তাহলে ক্লাইমেট চেঞ্জ হলে তাদেরই বেশি ইফেক্ট করতেছে, ঠিক আছে। সার্ভাইভাল অফ ইয়াং ফিশ আমরা দেখলাম অলরেডি এক ছবিতে। রিক্রুটমেন্ট উইদিন ইস্টোরিতে যখন ফিশ এসে রিক্রুটেড হয় ইস্টোরিতে, ফিশারিজ ইল্ড আর রিলেটেড টু ফ্যাক্টরস সাচ অ্যাজ দ্য রিভার রান অফ, স্যালাইনিটি, ওয়াটার টেম্পারেচার ডিউরিং ক্রিটিক্যাল টাইম পিরিয়ড, অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ইস্টোরাইন নার্সারি হ্যাবিটেট। তাহলে প্রিসিপিটেশন, ফেভারেবল উইন্ড ফিল্ড, হাইপোক্সিয়া and sea level fluctuation, এগুলো সবগুলোই ফিশারিজ ইল্ডকে ডাইরেক্টলি ইফেক্ট ফেলতেছে, রিলেটেড আছে এগুলো, তাই না? In short term, warmer water and higher growth rate plus expansion of salt marsh inland with sea level rise may favor productivity of estuarine development marine species. This enhanced productivity may be temporary because of long-term negative effect of sea level rise and wetland loss on fishery habitat. তাহলে এটা পড়ে নিল, এই তো শেষ, এই পর্যন্তই আমাদের আজকের চ্যাপ্টার। তাহলে আমরা দেখলাম সি লেভেল রাইজ এবং টেম্পারেচার, এটা আমাদের ইস্টোরিতে কিভাবে ইফেক্ট ফেলে, এবং আরো ফ্যাক্টর আছে কি তোমার স্টর্ম ইন্টেন্সিটি, আর একটা আছে কি ইন্টেন্সিটি এবং এর যে ফ্রিকোয়েন্সি। যখন আগে সাইক্লোন বলো বা হারিকেন, একই তো, ঘূর্ণিঝড়ের বিভিন্ন প্লেস অনুযায়ী নাম বিভিন্ন বিভিন্ন রকম। তাহলে আমরা দেখি এই ক্লাইমেট চেঞ্জের ফলে এর স্ট্রেংথ এবং ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, এবং ডিউরেশন এটাও একটা ফ্যাক্টর। এটা যদিও ন্যাচারাল একটা প্রবলেম, কিন্তু ক্লাইমেট চেঞ্জও কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, এর ফলে এটা ইফেক্টেড হচ্ছে। আদার্স ফ্যাক্টর দেখলাম যে ইনপুট, ফ্রেশ ওয়াটার ইনপুটটা, ফ্রেশ ওয়াটার ইনপুট হইতে পারে সেডিমেন্ট, হইতে পারে নিউট্রিয়েন্ট অথবা ওয়াটার, সেটা এই লোডটা যখন বেশি হচ্ছে তখন কিছু বেনিফিট হইতে পারে, আবার কমে গেলে কিছু নেগেটিভ ইফেক্ট হইতে পারে। নিউট্রিয়েন্ট আমাদের যদি বেশি হয় সেক্ষেত্রে কিভাবে মিনিমাইজ করতে হবে, এখন রিসার্চ করে আমাদের এগুলো ওয়ে বের করতে হচ্ছে কি স্যালাইনিটি যেহেতু বৃদ্ধি পাবে কোস্টাল রিজনে, সেই রিজনে কি স্পেসিস ব্যবহার করলে সেটা অ্যাডাপ্টেশন করা যায়, এইভাবে আমরা ওখানকার সাথে অ্যাডাপ্টেড করতে হবে। ওয়েটল্যান্ড লস হইলে তো অনেক কিছুই আমাদের ফিশারিজের সাথে, কোস্টাল রিজন এবং ফিশারিজের সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এরপরে তোমাদের কি ক্লাস আছে?